আমার বক্তব্য হচ্ছে বিএনপি ইউনুসকে সে ইন্টারন্যাশনাল চতুর এইটা হিসাবে ভুল করছে। আমিও ভুল করছি, আমি ভুল করছি, তার পক্ষে বলছি বেকুবের মতো। আমি একটা সময় তার পক্ষে বলছি বিএনপি বেকুবের মতো তারে বিশ্বাস করে তখন যদি বলতো যে ওত নিছেন 3 মাসের ভিতরে নির্বাচন দেন, এক কথায় নির্বাচনটা নিল সব কুল রক্ষা হইতো, দেশটা অচল হইতো না। এটা করে নাই। এখন এই জন্য আমি বলছি, আর ডাকসুর কথা বলছেন, ধরেন যদি এই ফেসিবাদী আওয়ামী লীগ সরকার পলায়ন না করতো তাহলে কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটিতে শিবির দেখতেন না, ওই ছাত্রলীগের লুঙ্গির তলায় থাকতো, গুপ্তই থাকতো। 3 জনের ভিতরে গুপ্ত একজন শিবির নাই, জামাত নাই, এটা কেমনি বুঝবেন? এই জন্য এই সরকারের উচিত ছিল গুপ্ত রাজনীতি করবে আন্ডারগ্রাউন্ড পার্টি, বামপন্থীরা। গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক ব্যবস্থায় গুপ্ত রাজনীতির জায়গা নেই, এই রাজনীতি ব্যান করা উচিত ছিল, নিষিদ্ধ করা উচিত ছিল। গুপ্ত রাজনীতি থাকবে কেন? আপনি ঢাকা ইউনিভার্সিটি যারা ছাত্রলীগের হেলমেট বাহিনী ছিল তারা ইলেকশনে দাঁড়ালো কেমনে? গুপ্ত যারা গুপ্ত রাজনীতি গণতান্ত্রিক যুগে গণতন্ত্রে কোনো অবস্থাতেই সমর্থন পায় না, তাদের নিষিদ্ধ করা উচিত। এইটাই আমার বক্তব্য। এই জন্যই বলছি যে এখন দেশের যে অবস্থা, আমার কাছে এটা মনে হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে আমি বহুত আগে এখানে এই টেবিলেও বলছি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, এটা আমি বলেছিলাম। এখন আমেরিকায় যে কর ট্যাক্স বসাইছিল আমেরিকা, তখন যা গোপন চুক্তি করে আসছে, এটা জানেন আপনি কি চুক্তির ভিতরে আছে? এরপর তো জানেন না। এখন যে সেনাঘাঁটি হবে না, এটা কি করে বলেন? পোর্ট তো দিয়েই দিছে, মানবিক করিডোর দিবে না, এটা নিশ্চয়তা কি? সেটা যে দেয় না আপনি কতটা জানেন? যখন এটা নিয়ে আলোচনা, তার অনেক আগে থেকেই মালামাল যায়, মালামাল আসে, মালামাল যায় আসে। তারপরে আপনার আমাদের হিল ডিস্ট্রিক্টে তিব্বত আর সহ ওই অঞ্চল সহ, আরাকান সহ ওই অঞ্চল একটা ভিন্ন নামে একটা স্টেট হওয়ার পরিকল্পনা আছে। বললামই তো আমি যে সেটা হতে পারে। আবার ওদিকে আমাদের উত্তরাঞ্চলের জায়গা কিন্তু অটোমেটিক দখল হয়ে যাচ্ছে। এটির তো কোনো ব্যবস্থা সরকার এখন কিছু, সরকার সব খালি ক্ষমতায় থাকার জন্য ব্যস্ত। আগে তাও একটু প্রতিবাদ করতো টুকটাক, এখন আর সব ছাড় দিয়ে বসে আছে, শুধু ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা। কিন্তু দেশটা তো শেষ হয়ে গেল। দেশটা তো আমি বলতে নির্বাচিত সরকার না হলে IMF এর লোন পর্যন্ত দিচ্ছে না। কোন জায়গায় দেশ গেছে? আপনার 3 ডিজিটের ভিতরে আপনার জিডিপি গ্রোথ নেমে গেছে, ইতিমধ্যে নেমে গেছে। আপনার দেশে তো দুর্ভিক্ষ, দেশ তো চালাতে পারবে না। বিএনপি নির্বাচনে জিতলেও তো এই দেশ চালাতে পারবে না, এমন জায়গায় ভয়াবহ জায়গায় এই সরকার নিয়ে গেছে, পৌঁছায় দিছে। এদিকে ঐক্যবদ্ধ কমিশনের অলরেডি কিন্তু 2 জন আমেরিকান চলে গেছে, টের পান কেউ টের পায় নাই, 2 জন চলে গেছে। ওই আবার নাকি আসবে শুনলাম, আসতে পারে, কিন্তু যখন চায় তখন আসবে। হয়তো ওখানে নাগরিক ওখানে হাজিরা দিতে গেছে, আমার ধারণা এই মাসে আসবে না। হ্যাঁ আসবে তো, গেছে তো চলে, না করে গেছে না তো, ঘোষণা দিয়ে যায় নাই তো, ঘোষণা দিয়ে যাওয়া উচিত। অনেকে ঘোষণা দিয়ে এসছেন যে আমরা আসলাম এই দেশে, ডেকে আনছে ইউনুস ডেকে আনছে, সুতরাং ঘোষণা দিয়ে আসার দরকার নেই। কিন্তু ইউনুস যখন বিদায় দিছে তখন তো কইতো যে আপনার ঠিক আছে, এখন দরকার নেই, ঐক্যবদ্ধ কমিশনের টেনর শেষ, আপনারা বাড়ি চলে যান, হয়ে গেল। এই সরকারের মধ্যে সব সহযোগী সহ 17 জন বিদেশি নাগরিক আছে। তা আমরা তো এখন বিদেশি নাগরিকের মধ্যে আছি, তাদের শাসন ব্যবস্থায় আছি। থ্যাংক ইউ। জিও পলিটিক্স তার মানে দেশ চালাচ্ছে, জিওরা ইতিমধ্যেই দেশ চালাচ্ছে। কারণ যখন একটা দেশের নাগরিক মানে নাগরিকত্ব দেয়, রাজনীতিকে অস্বীকার করে বা তাকে বাইপাস করে তো আপনি পলিটিক্স দেশ চালাতে পারবেন না। আমি ওটা বলছি না। যখন আমেরিকার মতো দেশ যখন কাউকে নাগরিকত্ব দেয়, তার কিন্তু প্রথমেই বলতে হয় যে আজ থেকে এই দেশটাই আমার দেশ, এর বাইরে, এর স্বার্থের বাইরে আমি কোনোভাবেই যেতে পারবো না। তো আমরা যদি ওই শপথের ওই স্বার্থের মধ্যে থাকি, তাহলে যে বা যারা এসেছেন এখানে, তারা কিন্তু আমাদের স্বার্থের জন্য আসে নাই, তাদের স্বার্থের জন্য আসছে। তারা একটা ব্যক্তি, আমরা একটা ব্যক্তি। হতে পারে আমার দেশ থেকে অনেকেই ওই দেশের নাগরিক হয়েছে, কিন্তু তাদের সঙ্গে তো এই দেশের সম্পর্কটা হৃদ্যতার, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যে দেশের সম্পর্কটা যেটা থাকতে হয়, সে কিন্তু ওইখানকার নাগরিক, ওইখানের আইন কানুন সে সম্পূর্ণরূপে মেনে চলতে বাধ্য। তার এইখান থেকে সরার কোনো রকম উপায় নাই। মিনিমাম শুনলে সে রাষ্ট্রদ্রোহী হবে। সেই রাষ্ট্রদ্রোহিতাকে মাথায় নিয়ে তো তার এখানে এসে আবার ফিরে যাওয়ার কথা না। সো তাদের যতদিন প্রয়োজন পড়বে, ওই যে গিনিপিগের কথা বললাম,
ততদিন এইখানে থাকবে। আপনার মনে পড়ে 1/11 যখন হয় তখন কিন্তু এই ইউনূস সাহেবেরই আসার কথা ছিল, যে কারণে শেখ হাসিনা পরবর্তী এই 15 বছর তাকে এক চোখেও দেখতে পারে নাই। তো ইউনূস সাহেব তখন এরকম কথা বাজারে ছিল যে 2 বছরের জন্য আসবে দেখে উনি থাকবে না, বেশি দিন মিনিমাম 10 বছরের জন্য দিতে হবে, তো তাইলে উনি থাকবে। তো উনি তো একটা টার্গেট নিয়েই আসছে, উনি আপনি 1 বছরে বিদায় করবেন, এত তাড়াতাড়ি বিদায়িত হবে আমার তো মনে হয় না। কারণ উনি এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টর ওনাকে দিয়ে কি কি কাজ করানো হবে। আপনার সঙ্গে যদি তার মিলে, তাহলে আপনি যদি এখানে বেশি মানে আপনি চালাক হন, তাহলে আপনার সাথে মিললে সে তখন জাতিসংঘের প্রার্থী, আপনার সঙ্গে না মিললে সে তখন এই দেশের প্রার্থী। আপনাকে এখন সহজভাবে মেনে নিতে হবে আপনি কোনটা নেবেন। আপনার বুদ্ধি যদি বেশি হয় তার চেয়ে, আমি আবারও বলছি, তাহলে সে জাতিসংঘের প্রার্থী। আর আপনার বুদ্ধি যদি এখানে মাইর খেয়ে যায় তাহলে সে এই দেশের প্রার্থী। আমার কাছে মনে হয় ইউনূস সাহেব পরাশক্তির এজেন্ডা বাস্তবায়ন করছে, এটা বলার অপেক্ষা এবং কি? এই নির্বাচনে বজগট যেহেতু দেশ চালাতে পারতেছে না, সে এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে শক্তি দেশ চালাবে সেই শক্তি ওই পরাশক্তির এজেন্ডা নিয়ে আসবে। সুতরাং জাতির ভাগ্যে দুর্যোগ আছে, দুর্যোগ আছে, এটা ধরেই নিতে হবে যে আমরা তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্র। এখানে বড় বড় শকুনদের চোখ পড়েছে, বড় মুরলদের চোখ পড়েছে। আমি যদি আরো শুদ্ধ ভাষায় বলি, সেই মুরলরা যদি আগে মনে মনে ভাবতাম যে রুপি যদি খাইতে হয় তাহলে রুপি খাওয়ার চেয়ে ডলার খাওয়া বোধহয় ভালো, যে বেশি পয়সা পাবো, বা পাউন্ড খাওয়া। এখন তো মনে হয় ডলারও আমার না, রুপিও আমার না, কিছুই আমার না, আমি যে বাঙালি, আমার বাঙালি তত্ত্ব নিয়েই মারা যাইতে হবে। সেইখানে কখন কিভাবে মারা যাব এটাই হলো বর্তমান শব্দ। এই যে রাজনীতিবিদরা যারা যে ধরনের কাজ করছে, এই মানুষের দীর্ঘশ্বাস একটা বিশাল জিনিস, কেউ এখান থেকে রক্ষা পায় না। আজকে যারা বুঝে বা না বুঝে অন্যায় কাজগুলো বেছে নিচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, অতীতে যারা মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, এমপি ছিল, তাদের কেউ মনে রাখে না। আপনি বলেন 1টা 20টা 30টা মন্ত্রীর নাম আপনি খুঁজে পাবেন না, আগামী দিনেও বা বর্তমানেও যারা আছে তাদেরও একটা সময় খুঁজে পাওয়া যাবে না। সো দেশের মঙ্গলের জন্য, জাতির মঙ্গলের জন্য এই কাজটা করার জন্য এমপি মন্ত্রী হতে হয় না। এই যে আপনি বললেন না, এমপি মন্ত্রী হতে হয় না, একজন মানুষ, আমি তো মনে করি একটা অনেক এমপির চেয়ে আমি নীলুফার চৌধুরী মনি, যদিও জিল্লুর ভাইদের উসিলায় আমাকে চিনে মানুষ, অনেক মানুষ ভালো চিনে, এবং যারা চিনে তারা ইমেজ সহ চিনে। শেষ করতে হবে, এটাই আমি বলতে চাই। এই দেশের কাজে যেন জীবনের শেষ মুহূর্তটা কাজে লাগে, এই দোয়াটাই সবার করা উচিত, সবার থাকা উচিত এইখানে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে 3 মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে 3 মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোটা পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম এ আজিজ এবং মিস নীলুফার চৌধুরী মনি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা শেষ রক্ষা হবে না, রাষ্ট্র জনগণকে ক্রমাগত প্লাব দিচ্ছে, এরকম বহু কথা বলেছেন। সরকার প্রধানকে ঘিরে ওনাদের নানা রকমের অভিযোগ, সেটাও হাজির করবার চেষ্টা করেছেন। মূল কথা, এই সব কথার আড়ালে যেটা মূল কথা, সবাই চায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা মধ্য দিয়ে বা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে উঠুক, জনগণের শাসন প্রতিষ্ঠিত হোক। কিন্তু সেটা এখনও পর্যন্ত যে দৃশ্য দেখা যাচ্ছে তাতে অদৃশ্য, মানে অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, এবং পরিস্থিতিটা ক্রমাগতই জটিল থেকে জটিলতর আকার ধারণ করছে। কিন্তু নির্বাচন একটা হওয়া